দেন এম্পাওয়ার, ও স্ট্যান্ডস ফর অকুপেশনাল ওয়েলবিং, অর্থাৎ কিভাবে আপনি পেশাগত জীবনে হ্যাপি হবেন। এটার জন্য কি করবেন? পারফরম্যান্স স্ট্রেংথ অ্যান্ড প্যাশন স্ট্রেংথ। অনেকেই প্যাশন 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 বলে, প্যাশনের পিছনে দৌড়া, শুধু প্যাশনের পিছনে দৌড়ালে হবে না। যেমন ধরেন আমার প্যাশন, আমি ক্রিকেটার হইতে চাই। এখন প্যাশন আমার ঠিকই আছে, কিন্তু ক্রিকেটার হওয়ার জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হলো পারফরম্যান্স স্ট্রেংথ। ক্রিকেটার হওয়ার জন্য আমি ফিজিক্যালি ফিট কিনা, ক্রিকেটার হওয়ার জন্য, জাতীয় দলে খেলার জন্য বা ভালো মানের খেলোয়াড় হওয়ার জন্য আমি ওই পরিমাণ পারফর্ম করতে পারছি কিনা, এই দুইটার ওভারল্যাপ হওয়াটা ইম্পর্টেন্ট। সো পারফরমেন্স স্ট্রেংথ অ্যান্ড ফ্যাশন স্ট্রেংথ, এই দুইটা যখন ওভারল্যাপ করতেছে তখন আপনার পিক পোটেনশিয়াল জোন, আপনি তখন বেটার পারফর্ম করছেন। সো আপনি এমন প্রফেশন বেছে নিবেন যেই প্রফেশনে আপনার প্যাশনও আছে, প্লাস ওই প্রফেশনে আপনি যথেষ্ট স্কিলড। সেটা কি আপনি আপনার, এখন আরেকজনে দেখা যায় অ্যাজ এ ট্রেনার আমি এখন হয়তো ভালো পারফর্ম করছি বাংলাদেশে, এখন আমারটা দেখা দেখি আপনি ধুম করে এই ফিল্ডে নেমে গেলেন, নাইমা দেখলেন যে এখানে তো অনেক কিছু জানা লাগে, বডি ল্যাঙ্গুয়েজ শেখা লাগে, সাইকোলজি বোঝা লাগে, মার্কেটিং বোঝা লাগে, অনেক কিছু মেনটেন করতে হয়, মানুষের অনেক ঝামেলা প্রবলেম প্রতিনিয়ত আমার কাছে আসে, এগুলোকে সলিউশন করা লাগে, এবং মানুষকে বেটার সার্ভিস দেওয়ার পরেও মানুষ বাজে রিভিউ দেয়। এই জিনিসগুলো আপনি দেখতেছেন এখন ম্যানেজ করতে পারতেছেন না। তাহলে শুধু প্যাশন থাকলে হবে না, প্যাশন উইথ প্রফেশন। আরেকটা জিনিস হচ্ছে অকুপেশনাল ওয়েলবিইং এর জন্য আমাদের প্রায় একটা কথা বলা হয় যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। দেখেন, ওয়ার্ক লাইফ বলতে আলাদা কিছু না, আমাদের পুরো লাইফটাই আসলে একটা ওয়ার্ক। আমরা যে পৃথিবীতে আসছি প্রতিনিয়ত কাজ করে আপনাকে বাঁচতে হবে। এখন আমরা ওয়ার্ক বলতে কি বুঝি? ওয়ার্ক বলতে বুঝি অফিসের কাজ, আর লাইফ বলতে বুঝি বাসার কাজ, কিন্তু দুইটাই আপনার জন্য কাজ। অ্যাজ এ হিউম্যান আপনি দেখেন আপনার লাইফের বেশিরভাগ সময় হয় আপনার ব্যবসায়িক পরিবেশে কাটে অথবা আপনার অফিসে কাটে, আপনি যদি চাকরিজীবীও হন। তাহলে আপনি যতক্ষণ অফিসে কাটাচ্ছেন এটাকে আমরা মনে করি একটা অশান্তির জগৎ, ও কাজের চাপ, এটা না, এটা আপনার একটা ওয়ার্ক, যেটার মাধ্যমে আপনার বেঁচে থাকার অবলম্বন আসতেছে। আপনি ধরেন ব্যাংকের একটা ক্যাশিয়ার, একটা ছোট পদে জব করেন, ওই ক্যাশিয়ার জবটাকে এতটা মনোযোগ দিয়ে এতটা ভালোবাসা নিয়ে করেন, দেখবেন ওইটা আপনাকে হ্যাপিনেস দিবে, যে আমি তো ক্যাশিয়ার জবে অনেক মানুষের হিসাব করছি, অনেক মানুষের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছি, মিনিং ক্রিয়েট করতেছি। তাহলে আপনি খুঁজে নেন যে আপনি পেশাগতভাবে যেই কাজটা করতেছেন এই কাজের মাধ্যমে আপনি কিভাবে মানুষের জীবনে মিনিংফুল কজ, মিনিংফুল অবলম্বন তৈরি করছেন, যেটার মাধ্যমে মানুষের লাইফের ট্রান্সফরমেশনে হেল্প হচ্ছে। এটা আপনাকে হ্যাপিনেস দিবে, যেই কাজ হোক। দেখেন, এখানে মাদার টেরেসার একটা কথা বলবো, যে উনি দারুণ করে একটা কথা বলেন যে আমি হয়তো অনেক বড় কোনো কাজ আমার জীবনে করতে পারবো না, কিন্তু আমি ছোট কাজটাকে অনেক বড় মন নিয়ে করতে পারবো, অনেক বড় হৃদয় নিয়ে। উনি একজন পেশায় নার্স ছিলেন, কিন্তু উনি নার্স পেশার কাজটাকে অনেক বড় মন নিয়ে করেছেন বিদায় কিন্তু উনি নোবেল প্রাইজ পেয়েছেন। একজন ঝাড়ুদার, ঝাড়ুটাকে যত্ন নিয়ে দেখ না কেন, এই যে ঢাকা সিটি কর্পোরেশনের সকালবেলা যে মানুষগুলো ক্লিন করে, তারা তো আমাদের সুন্দর তৈরি করে দিচ্ছে তারা প্রতিদিন। তাহলে এই কাজটা অনেক মিনিংফুল কাজ। একজন মানুষ উবারে হয়তো গাড়ি চালায়, এই গাড়ি চালানোর মাধ্যমে সে একজনকে আরেক জায়গায় পৌঁছাই দিচ্ছে তার কাজের জন্য, এটা তো একটা মিনিংফুল কাজ। কিন্তু তারা মনে করে আমরা ক্লাসিফিকেশন তৈরি করেছি যে এই কাজটা বড়, এই কাজটা ছোট, এই কাজটা ভালো না। একজন মানুষ ফুটপাতে হয়তো শসা বিক্রি করছে, এটা তো একটা মিনিংফুল কাজ, কারণ উনি বিক্রি করছে বিদায় আমি খাইতে পাচ্ছি। একজন মানুষ রাস্তায় হেঁটে হেঁটে পানি বিক্রি করছে, আমি যে কয়েকদিন আগে রাস্তার মধ্যে দেখলাম ইফতারের টাইম হয়ে গেছে, এই যে এই সময়টা যারা পানি পানি বলে বিক্রি করতেছে, ওই ওই অন মোমেন্টে আমি ইফতারটা করবো, আজান পড়ে যাচ্ছে, এই যে পানিটা এনে দিল, এটা তো একটা মিনিংফুল কাজ, এটা তো কোনোভাবে ছোট কাজ হইতে পারে না। সো এই অকুপেশনাল বা পেশাগত ওয়েলবিং এ আপনি যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে কোনো কাজ পৃথিবীতে ছোট না, প্রত্যেকটা কাজ গুরুত্বপূর্ণ। আপনি একটা কাজ, এই যে ঢাকা শহর যারা ঝাড়ু দেয় বা আপনার বাসায় যে কাজের মানুষটা ঘরটাকে ক্লিন করে, এই মানুষগুলোর কাজগুলো পৃথিবীতে বন্ধ করে দেন তো এই পৃথিবীর দুর্গন্ধময় আবর্জনায় ভরে যাবে, আমরা বাসযোগ্য থাকবো না। তাহলে পৃথিবীর প্রত্যেকটা প্রফেশন মহান প্রফেশন, নট অনলি শুধু শিক্ষকতা মহান পেশা, প্রত্যেকটা পেশা, ঝাড়ুদারের পেশাটাও মহান পেশা।
কারণ সে ওই কাজটা যত্ন নিয়ে করে বিধায় আমি একটা সুন্দর শহর উপহার পাই। সো আপনি পেশাগতভাবে যেখানে থাকেন আপনি চিন্তা করবেন এই পেশার মাধ্যমে আমি কত মানুষকে কত বেটার ওয়েতে সেবা দিতে পারি, তখন ওই পেশার প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা আপনার দেখবেন হ্যাপিনেসে ভরে গেছে। তো এই হচ্ছে অকুপেশনাল ওয়েলবিং, যে আমার কাজের মাধ্যমে মিনিংফুলি মানুষের লাইফে ভূমিকা রাখা। দেন W stands for wealthy being. Life is rich, we live it poor. আমাদের লাইফ আসলে অ্যাবান্ডান্সে ভরপুর, প্রাচুর্যে ভরপুর। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমাদের ভিতর জুড়ে শুধু অসন্তোষ। উনি আপনাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন, আপনি চিন্তা করে দেখেন তো, অক্সিজেন ফ্রি পৃথিবীতে। পৃথিবীতে এই যে সুস্বাদু পানি, এক একটা ফলের এক এক রকমের স্বাদ, আপনার জিহ্বাতে দেখেন কত হাজার রকমের স্বাদ। আপনি যখন তরমুজটা কামড় দিচ্ছেন এক ধরনের স্বাদ পাচ্ছেন, আপনি যখন আম খাচ্ছেন আরেক রকমের স্বাদ পাচ্ছেন, আপনি যখন মায়ের হাতের একটা মজাদার, এই যে রোজার মধ্যে আমরা হালিম খাই রান্না, আরেক রকমের স্বাদ। আপনি চিন্তা করে দেখেন তো কি অ্যাবান্ডান্স আপনার জিহ্বার মধ্যে, কি চমৎকার পৃথিবী। এই যে সুন্দর বাতাস, নদী নালা, গাছপালা, এত এই যে ফুল পাখি, এই সব কিছু এত সুন্দর যদি আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছে, অথচ আমরা হৃদয়ের দিক থেকে অনেক পুয়ার, আমরা এগুলো কিচ্ছু চোখে দেখি না। আমরা খালি একটা জিনিস চিন্তা করি, টাকা হইলেই আমি হ্যাপি। তো টাকা তো আলটিমেটলি আপনাকে হ্যাপি, আপনাকে আগে হ্যাপি হইতে হবে, দেন টাকা। মানি ইজ এ টুল। এই যে শার্টটা যেমন একটা টুল, মানি একটা টুল। তো এইটার জন্য পুরো জীবন হইতে পারে না, টাকা আপনার জীবনে লাগবে, তার মানে এই না এটাই সব। সো লাইফ ইজ রিচ, সো ডোন্ট লিভ ইট লাইক আ পুয়ার। এটা গরিবের মতো আপনাকে লিভ। আল্লাহর যেই এই ব্লেসিংস গুলো দেখেন, আল্লাহ আপনার লাইফে কত ভালো ভালো কিছু দিয়েছে। এই ব্লেসিংস যখন আপনি দেখা শুরু করবেন, আপনি তখন ওয়েলদি ফিল করবেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে কত সুন্দর করে এক একটা জিনিসের ঘ্রাণ নিতে পারতেছি। খেয়াল করে দেখেন তো, এই আপনার নাকটা যদি আপনার পিছনে দেওয়া হইতো, কি চমৎকার অবয়ব আপনাকে সৃষ্টি করা হয়েছে। আপনি প্রত্যেকটা খাবার নিতেন, আপনাকে আগে পেছনে দিতে হইতো, নাকি দেখতে হইতো ঘ্রাণ খাবারটা ঠিক আছে কিনা, ওইখান থেকে ঘ্রাণ নিয়ে এসে আপনাকে মুখে খাবার দিতে হইতো। চিন্তা করে দেখছেন কি সাইন্টিফিক্যালি, কি চমৎকার করে, কি সুন্দর গঠনে, কি চমৎকার অবয়বে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সো ওয়েলথি বিইং, আপনি একজন রিচ ওয়েলথি মানুষ হয়ে ওঠেন, যেখানে আল্লাহর অ্যাবান্ডান্সটা ফিল করেন, মানুষের জন্য নিজেকে উন্মুক্ত করে দেন, তখন দেখবেন আমি অনেক সমৃদ্ধ, আপনার নিজেকে গরিব ফিল হবে না। সো এইভাবে আমরা ওয়েলথি বিইং এ যেটা করব, আমরা যে আর্নিংটা করব, এই আর্নিংটা একটা মিনিংফুল পারপাসফুল কাজের মাধ্যমে করব, এবং এই আর্নিং এর একটা বড় অংশ, এই যে যেমন আমাদেরকে জাকাত দিতে বলা হয়েছে, ঠিক এভাবে যেমন আমি আমার বিভিন্ন কোম্পানিগুলোর একটা বড় পার্সেন্টেজ মানে গরিব মানুষদের জন্য রেখেছি। এটা আমাকে মিনিং বলে, আমি যে বলেছিলাম বাই হ্যাপিনেস বাই হেল্পিং আদার্স। অন্য মানুষকে জিতান, আপনি জিতবেন। অন্য মানুষকে, পৃথিবীতে হ্যাপি হওয়ার সবচেয়ে সহজ রাস্তা কোনটা জানেন? একদম সহজ রাস্তা, আরেকটা মানুষকে আপনি হ্যাপি করেন। অটোমেটিক্যালি দেখবেন আরেকটা মানুষকে, আপনার কারণে আরেকটা মানুষ হাসতেছে, খাবার পাচ্ছে, তাকে একটা কিছু আপনি করেন, আপনি একদম প্র্যাকটিক্যালি এটা করে দেখেন, দেখুন এত প্রশান্তি লাগবে। একটা রোজাদারকে আপনি সুন্দর করে এই রাস্তা থেকে ধরে এনে বাসায় ইফতার করাচ্ছেন, সে যখন আপনার জন্য দোয়া করতেছে, আপনি অটোমেটিক্যালি হ্যাপি হবেন। সো হ্যাপিনেস হচ্ছে, এই জন্য আমি সবসময় একটা কথা বলি যে সুখ এবং ভালোবাসা ভিতরে রাখার জিনিস না, এটা যত বিলিয়ে দিবেন যত আপনি দেখবেন এই সুখ এবং ভালোবাসা আপনার লাইফটা ভরে গেছে। সো ডাই এমটি, এজন্য ওই যে টড হ্যান্ডির একটা বই আছে, একটা মানুষ জন্মগ্রহণ করেছে 1948 সালে, মারা গেছে 1978 সালে, তাকে কবরস্থ করা হয়েছে 2009 সালে। আপনারা নিশ্চয়ই হাসতেছেন যে একটা মানুষ 48-এ জন্ম নিল, মানলাম, 78-এ মারা গেল, এটাও মানলাম, 78-এ মারা যাওয়া একটা মানুষ কবরে দেওয়া হয় 2009 সালে, কেমনে জানেন? আমরা এই পৃথিবীতে জন্ম নেই, পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা রিচ ওয়েলদি হয়ে জন্ম নেয়। ওয়েলদি কি? মানসিকভাবে ওয়েলদি, হৃষ্টপুষ্ট, হাসি খুশি। এই মানুষগুলো না বড় হতে হতে আস্তে 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 এই পৃথিবীর সব কিছুর সাথে ব্লেন্ডেড হয়ে তার পুরো লাইফের হ্যাপিনেসটাকে হারায় ফেলে। আমরা জন্ম নেই হাসি খুশি হয়ে, তারপর স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, চাকরি জীবনে যাই, আমাদের বয়স 20, 22, 25, 30 হওয়ার পরে আমরা আসলে বেঁচে থাকি ঠিকই, মানসিকভাবে আমরা মারা যাই। এজন্য আমরা বলছি যে 48-এ জন্ম নিয়েছে, মানসিকভাবে আনহ্যাপি হয়ে গেছে, মানে আসলে সে শারীরিকভাবে বেঁচে আছে কিন্তু সে আনহ্যাপি, তার মানে সে মারা গেছে। তার মধ্যে কোনো স্বপ্ন নাই, বড় হওয়ার কোনো চিন্তা নাই, হ্যাপি লাইফ, মানুষের জন্য মিনিংফুলি পারপাসফুলি কিছু করার চিন্তা নাই। তার মানে অ্যাট দ্য এজ অফ 30 আমরা সবাই আসলে মরে যাচ্ছি।
খুব টেনশন দুশ্চিন্তা লাইফ, মনে হইতেছে কোন রকম, মানুষকে জিজ্ঞেস করলে বলে যে ভাই এক পা কবরে এক পা কোন রকম বেঁচে আছি, কেমন আছেন ভাই, কোন রকম ভালো নাই, চলতেছে না, আনহ্যাপি, ফ্রাস্ট্রেটেড। তাহলে অ্যাট দ্য এজ 30 আমরা মারা যাচ্ছে আনহ্যাপি হয়ে ভিতরগত, আর শারীরিক ভাবে মারা হয়তো ওই লোকটা 2009 সালে মারা যাচ্ছে, তারপরে তাকে কবরস্থ হচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ 30 থেকে 35-এর মধ্যে ভিতরে ভিতরে কবরস্থ হয়ে যাচ্ছে। এজন্য বলছি যে আলটিমেটলি সে মারা যাচ্ছে 30 বছর বয়সে, 78-এ, কিন্তু মানুষের কাছে মারা যাচ্ছে, পৃথিবীর কাছে মারা যাচ্ছে হয়তো 2009। সো ডাই এমটি, ডাই এমটির মানে হচ্ছে আপনি জীবনে যে মিনিংফুল কাজ করতে চেয়েছেন, যা কিছু ড্রাইভ দেন, ডেসপারেটলি করেন, মিনিংফুল কাজের জন্য নিজেকে বিলায় দেন, ডাই এমটি। ভিতরে কোনো কিছু নিয়ে, কোনো স্বপ্ন নিয়ে মারা যাওয়া হইতে পারে না। ডোন্ট গো টু দ্য গ্রেভ উইথ ইউর বেস্ট ওয়ার্ক ইনসাইড ইউ, চুজ টু ডাই এমটি। মানুষের জন্য এটা করতে চেয়েছিলাম, মাদ্রাসা করতে চেয়েছিলাম, এতিমখানা করতে চেয়েছিলাম, মন্দির করতে চেয়েছিলাম, ভাই এই স্বপ্নের মধ্যে বিরাজ করেন, এগুলা অ্যাকশনেবল আইটেম করে ড্রাইভ, গো টু ইউর গ্রেভ উইথ, আমি অনেক কিছু করতে চেয়েছিলাম, এগুলো নিয়ে আপনি কবরে গিয়ে লাভ কি, বরং আমি করতে চেয়েছি একটার পর এগুলো আমি করে যাচ্ছি মানুষের জন্য। সো ডাই এমটি, ভিতরের স্বপ্নগুলাকে, ভিতরের তীব্রতাগুলাকে, ড্রাইভ যেগুলো ছিল এগুলো অ্যাকশনে পরিণত করে দেন আপনি পৃথিবী থেকে খালি হাত পায়ে চলে যাবেন, ডাই এমটি। সো এবার আসেন এডুকেশনাল ওয়েলবিং, বি আ লাইফ লং লার্নার, কিউরিওসিটি অ্যান্ড ওপেননেস হেল্প আস মেক দ্য মোস্ট অফ হোয়াট লাইফ হ্যাজ টু অফার। সো আপনি কন্টিনিউয়াস যখন আপনার ব্রেইনকে শিক্ষিত করবেন, ট্রেন আপ করবেন, তাহলে আপনার ব্রেইন অলওয়েজ ঝরঝরা থাকবে, ফোকাস করতে পারবে, প্ল্যান করতে পারবে, নতুন সিদ্ধান্ত নিতে, নতুন যে কোনো কিছু শিখলে আপনার দেখবেন হ্যাপি ফিল হয়। আপনি সাঁতার জানেন না, আপনি ড্রাইভ দেন, কষ্ট করে শেখেন, আপনার দেখবেন গুড ফিল হবে। আপনি ইংলিশ ভাষা হয়তো ভালো জানেন না, আপনি প্র্যাকটিস করেন 3টা মাস, আপনি যখন শিখে যাবেন আপনার অনেক হ্যাপি লাগবে। সো লাইফ লং লার্নার হন, অলওয়েজ নতুন কোনো স্কিল, এই যে আজকে হ্যাপিনেস শেখার জন্য এখানে এসেছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার প্রত্যেকেই আপনার গুড ফিল করতেছে, কারণ ও ভালো খাবার খাচ্ছে। সো ব্রেইনকে ভালো ভালো খাওয়ালে ও অলওয়েজ ভালো থাকে। সো এই যে দেখেন আলভিন টফলারের এই কথাটা খুবই পাওয়ারফুল। উনি কি বলেছেন, দ্য ইলিটারেট অফ দ্য 21st century উইল নট বি দোজ who cannot read and write, but those who cannot learn, unlearn and relearn. এই 21st centuryর মূর্খ ব্যক্তি সে না যে লিখতে পড়তে জানে না, 21st centuryর মূর্খ ব্যক্তি হচ্ছে সে যে নতুন কিছু শিখে না এবং পুরনো ভুল যেগুলো শিখেছে এগুলোকে আনলার্ন করে না এবং রিলার্ন করে না, তারা হচ্ছে এই শতাব্দীর মূর্খ ব্যক্তি। দারুণ একটা কথা। তার মানে আমরা অনেক গার্বেজ, ভুল অনেক জিনিস, এই যে ছেলে মানুষের কান্না করা যাবে না, টাকা পয়সা খারাপ জিনিস, হ্যাপি হওয়া তো সম্ভব না, এই যে নানান রকমের যে গার্বেজ ইনফরমেশন, এইগুলাকে আমার আনলার্ন করতে হবে। দেন নতুন আপডেটেড সায়েন্স বেসড স্পিরিচুয়ালিটি, এই জিনিসগুলোকে আমার নতুন করে শিখতে হবে, রিলার্ন করতে হবে, তাহলে আমি আসলে শিক্ষিত, এডুকেটেড। সো আমরা অলওয়েজ লার্নিং এ যখন থাকবো, আপনি দেখবেন অলওয়েজ আপনার মধ্যে একটা গুড হ্যাপি ফিল হচ্ছে। And এবার এম্পাওয়ার মডেলের লাস্ট ওয়ান, রিলেশনাল ওয়েলবিং। হেলদি রিলেশন ইজ দ্য নাম্বার ওয়ান প্রেডিক্টর অফ হ্যাপিনেস, ফাউন্ডেশন অফ ফুল অ্যান্ড ফুলফিলিং লাইফ। সো আপনি ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে আপনার যে রিলেশনগুলো আজ থেকে অনেক হারিয়ে যাওয়া পুরান একটা বন্ধুর সাথে আপনি দেখা করেন, 1 ঘন্টা খুব মজা করে আড্ডা দেন, দেখবেন গুড ফিল হবে। কারণ মানুষ একটা সামাজিক প্রাণী, এবং এটার উপরে হার্ভার্ডের লাইফ মানে একটা প্রায় শত বছরের একটা গবেষণায় দেখা গেছে যে এই হেলদি রিলেশন মানুষকে অনেক হ্যাপি রাখে। সো আপনার মিনিংফুল যেই মানুষগুলো আপনার জীবনে ভালো ভূমিকা রেখেছে, আপনার হইতে পারে কোনো প্রাইমারি টিচার অথবা কলেজের কোনো আপনার বড় ভাই অথবা আপনার বাবা মা, মিনিংফুলি আপনি আজকে যতটুকুই অর্জন করেছেন, যেই মানুষগুলো ভূমিকা রেখেছে তাদেরকে মন খুলে তাদের কৃতজ্ঞতা জানান, থ্যাঙ্কস জানান, তাদের সাথে আড্ডা দেন, তাদের জন্য গিফট পাঠান। ছোট্ট ছোট্ট কাজগুলা দেখবেন আপনাকে এত হ্যাপি করবে এবং রিলেশনগুলো এত সুন্দর করে গুছিয়ে আনবে। আমরা অনেক সময় দেখা গেল হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হয়ে 3 মাস কথা বলতেছি না, আমরা ভাই বোন ঝগড়া করে 6 মাস কথা বলতেছি না, বন্ধুর সাথে ঝগড়া করে দেখা করে কোনো রিজন নাই, ছোট ছোট একটা ইগো অথবা একটা অ্যাঙ্গার মনের মধ্যে পুষে রাখছি।
এগুলো একটু ছেড়ে দিয়ে যখন মানুষের সাথে আপনি মেশা শুরু করবেন, আরো বেশি সময় কাটাবেন, সোশ্যালি ইনভলভ হবেন, ভালো ভালো মানুষের অ্যাসোসিয়েশনে আপনি থাকবেন, দেখবেন যে আপনাকে অলওয়েজ গুড ফিল দিবে। ছোট্ট ছোট্ট কাজ আপনি করেন, দেখবেন রিলেশনটা অনেক বেটার হয়ে যাচ্ছে। দ্য পার্ট ক্যান নট নেভার বি ওয়েল আনলেস দ্য হোল ইজ ওয়েল। দেখেন আমাদের এই যে পুরো শরীরটার কথা যদি চিন্তা করেন, এখন এই শরীরে আমার এই দুই চোখে যদি আমি না দেখি, তাহলে পুরো শরীরের সবকিছু ঠিক থাকার পরেও আমার মনে হবে আমি ভালো নাই। দেখেন আমরা অনেক সময় ডেন্টিস্টের কাছে যেতে হয়, আমরা দাঁতের প্রবলেমে আক্রান্ত হই, তখন দাঁতে যখন প্রচন্ড ব্যথা হয় আপনি দেখবেন কেমন লাগে অনুভূতিটা। মানে তখন একটা জিনিসই মাথায় ঘোরে, মানে প্রচন্ড দাঁত ব্যথায় মনে হয় যে পৃথিবীর আমার আর কিচ্ছু চাই না, আল্লাহ তুমি আমার দাঁত ব্যথাটা ভালো করে দাও। তখন মাথায় একটা জিনিস ঘোরে, সেটা হলো সবার উপরে দাঁত সত্য, তাহার উপরে নাই। মজা করে বলা। তার মানে শরীরের পেটে ব্যথা হলে সেই, মাথায় ব্যথা হলে মাইগ্রেন, আর কোনো কিছুতে মনোযোগ দিতে ইচ্ছা করে না। ঠিক হ্যাপিনেসটা এরকম একটা হোল বিইং। আপনার রিলেশন যদি ভালো না থাকে, আপনার যত টাকা পয়সার মালিক হোক, পৃথিবীতে বহু টাকাওয়ালা মানুষ দেখবেন যে একা এক ঘরে হয়ে থাকে। অনেক সেলিব্রিটিরা দেখবেন যে তাদেরকে আসলে ওইভাবে কারোর সাথে গুড রিলেশন তাদের নাই, কারণ তারা সফল হতে হতে এত দূরত্বে চলে গেছে, তারা সাধারণের সাথে মিশতে পারে না, ডাউন টু দ্য আর্থ হতে পারে না। এই জন্য আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমাকে যত সফলই বানাও, আমাকে ডাউন টু দ্য আর্থ রেখো। এই যে আমি আমার এমপ্লয়ীদের সাথে বসে ইফতার করতে পারি, আমি এখনো মাঝে মাঝে এমন হয় যে বিছানা রেখে ফ্লোরে ঘুমাই, কারণ আমি ডাউন টু দ্য আর্থ, যাতে মানুষের সাথে মিশে থাকতে পারি। আমার সফলতার এত উচ্চতায় আমি যেতে চাই না যেখানে আমি মানুষের সাথে মিশতে পারতেছি না, কথা বলতে পারতেছি না, ইজি হতে পারতেছি না। কারণ আপনার এই একটা কম্পোনেন্ট, এই 7টা কম্পোনেন্টে আপনি খেয়াল করে দেখেন তো, একটা কম্পোনেন্ট যদি গ্যাপ হয় আপনি কিন্তু আনহ্যাপি হবেন, ঠিক বডির মতো। তো এই 7টার প্রত্যেকটাকে আপনি টেক কেয়ার করেন, অটোমেটিক্যালি দেখবেন আপনার একটা হ্যাপি লাইফ চলে আসতেছে। সো পাওয়ার অ্যাক্টিভিটি, তাহলে আপনি কি করবেন? সবার জন্য একটা অ্যাক্টিভিটি দিচ্ছি, খেয়াল করবেন। আপনারা এটা বসে ক্লাস শেষে অথবা আগামীকালের মধ্যে করে ফেলবেন। ইউর এম পাওয়ার স্কোরিং। এম পাওয়ার যে আমি মডেলটা দিলাম, এখানে 7টা কম্পোনেন্ট আছে, আপনি এটাকে স্কোরিং করেন প্রত্যেকটাতে, যে ইমোশনাল ওয়েলবিং এ আউট অফ 10 আমি কত মার্ক দিব, আমি কি ইমোশনালি যথেষ্ট রেগুলেট করতে পারি কিনা, ম্যানেজ করতে পারি কিনা, ইমোশনকে কি রেকগনাইজ করতে পারি কিনা, আরেকজনের ইমোশন বুঝে কথা বলতে পারি কিনা। আপনি হয়তো হন্তদন্ত অফিস থেকে অনেক কষ্ট করে বাসায় গিয়েছেন, আপনি আশা করেছেন আপনার ওয়াইফ এখন সুন্দর করে আপনার জন্য চা নিয়ে আসবে, পানির গ্লাস নিয়ে আসবে, অথবা ওয়াশরুমে যাওয়ার জন্য, তাহলে আসে নাই সে, হঠাৎ করে আপনার মাথা গরম হয়ে গেল। কিন্তু না, আপনি যদি ইমোশনাল রেজিলিয়েন্সি আপনার মধ্যে থাকে, রেগুলেট করতে জানেন, তখন বোঝার চেষ্টা করবেন আমার ওয়াইফও তো অসুস্থ থাকতে পারে, ওর কোনো প্রবলেম হলো কিনা। কিন্তু আমরা সবসময় আমি চিন্তা করি, আমাকে ঘিরে চিন্তা করি, আরেকজনের পয়েন্ট অফ ভিউ থেকে বোঝার চেষ্টা করি না। এই যে ঝগড়াগুলো হয়, এত তর্ক বিতর্ক, এত ঝামেলা হয়, একটাই কারণ, আমরা আরেকজনের ইমোশনটাকে বুঝে কথা বলি না, তার পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা চিন্তা করি না। ওই পয়েন্ট অফ ভিউ থেকে যখন আমরা চিন্তা করব, তার জায়গাটা যখন বোঝার চেষ্টা করব, তখন কিন্তু আমরা সুন্দর করে অ্যালাইন করে আমরা চলতে পারবো। সো আউট অফ 10 এই প্রত্যেকটা কম্পোনেন্ট, ইমোশনাল ওয়েলবিং এ আউট অফ 10 আপনি মার্ক কত দিবেন? মেন্টাল ওয়েলবিং, এই যে মাইন্ডফুলনেস, প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস, এইখানে আপনি নিজেকে মার্ক কত দিবেন আউট অফ 10? এই প্রত্যেকটা এলিমেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আপনি কি ফিজিক্যালি ফিট কিনা, আপনি এক্সারসাইজ করেন কিনা, আপনি ভালো ফুড খান কিনা, এগুলোর উপর আউট অফ 10 আপনি মার্ক দেন। অকুপেশনাল ওয়েলবিং, পেশাগত জীবন নিয়ে আপনি কি হ্যাপি না আনহ্যাপি, তার মানে এই জায়গায় আপনি কত দিবেন? এই 7টা কম্পোনেন্টে আউট অফ 10 আপনি নিজেকে একটু মার্কিং করেন, সুন্দর করে শিটে লিখে মার্ক করেন। এবার আপনার কাজ হচ্ছে, যেগুলোতে ভালো মার্ক পেলেন, যে রিলেশনশিপে আমি আউট অফ 10 আমি 8 পেয়েছি, তার মানে এটা আমার গুড। ইমোশনাল হয়তো আমি 7 পেয়েছি, দিস ইজ অলসো গুড। কিন্তু দেখা গেল ফিজিক্যাল ওয়েলবিং এ আমি আউট অফ 10 মাত্র 3 পেয়েছি, আমি ওবেসিটিতে ভুগতেছি, আমার ওভারওয়েট, আমার ডায়াবেটিস, প্রেশার, অনেক কিছু হয়ে গেছে। তার মানে আমাকে হেলদি লাইফটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এই আউট অফ 10 যেগুলোর মার্কিং আপনার কম হবে, ওগুলাতে আপনি একটু প্র্যাকটিস বাড়ায় দেন। হয়তো আপনার এডুকেশনাল ওয়েলবিং, আপনার সবগুলো আউট অফ 10 হয়তো আউট অফ 10, কিন্তু একটা গ্যাপ, সেটা হলো এডুকেশনাল ওয়েলবিং। আপনি প্রতিদিন বই পড়েন না, বই না পড়ে ফেক বুক পড়েন, ফেসবুকে নানা রকম খালি স্ক্রল করে করে আপনি অনেক গার্বেজ ব্রেইনের ভিতরে দিচ্ছেন। সেই জায়গায় আপনি একটু বই পড়ায় মনোযোগ হওয়া, এই যে এই ধরনের যে মাইন্ডফুলনেস, হ্যাপিনেস বা ব্রেইন ডেভেলপমেন্টের উপরে যে কোর্সগুলো, এগুলো একটু করেন। তাহলে যেটাতে মার্ক কম পাবো আমরা সেটাতে সময় বাড়িয়ে দিব, এটাকে একটু গুরুত্ব দিব। এই 7টা কম্পোনেন্টকে যদি প্রতিদিন খেয়াল রাখেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে এই 7টা কম্পোনেন্ট সবগুলো ঠিক আছে কিনা আপনি একটু টিক মার্ক দেন,
জাস্ট 2 মিনিট সময় ব্যয় করেন প্রতিদিন, এটা নেক্সট 30 or 40 ডেজ করেন, আপনার লাইফ দেখবেন অনেক অর্গানাইজ হয়ে গেছে। যে আজকে সারাদিন কাটালাম, আমার ইমোশনাল ওয়েলবিং এ আমি ঠিকমতো আরেকজনের ইমোশন বুঝছি কিনা, আমার ইমোশনকে আমি ঠিকমতো রেগুলেট করতে বা ম্যানেজ করতে পারছি কিনা, ওকে পারলে আমি ঠিক চিহ্ন দিচ্ছি, না পারলে আমার দেখতে হবে গ্যাপ কোনটা, আচ্ছা এটা আজকে যেহেতু ভুল হয়েছে কালকে আমি ঠিক করব। আমার ফিজিক্যাল ওয়েলবিং এ আমি কি আজকে হেলদি খাবার খেয়েছি কিনা, রাইট হলে পারফেক্ট হলে আমি টিক মার্ক দিব, না হলে আমি লিখবো আজকে এই ভুলটা করেছি আগামীকাল করবো না। এটার মানে হলো প্রতিদিন আমি নিজেকে একটু 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 করে ডেভেলপ করতেছি। আর এইভাবে যখন আপনি গুছিয়ে ডেভেলপ করবেন, বিলিভ মি অর নট, আগামী 2 3 4 5 বছর পরে আপনি নিজেকে এমন একটা জায়গায় আবিষ্কার করবেন, আপনি দেখবেন অনেক ওয়েল অর্গানাইজড, বেটার পারফর্ম করছেন, আপনার প্রোডাক্টিভিটি বেড়ে গেছে, এবং এবং অলওয়েজ আপনি হ্যাপিয়ার একটা মুডে সবকিছু করতে পারছেন। সো এইভাবে নিজেকে একটু ট্র্যাকিং এর মধ্যে নিয়ে আসা। এবার আপনাদের সাথে একটা আরো পাওয়ারফুল জিনিস শেয়ার করব, খুবই পাওয়ারফুল, খেয়াল করবেন সবাই। ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে কি? পতাকা। দ্য আলটিমেট কোড ফর লাস্টিং হ্যাপিনেস। এমপাওয়ার মডেলটা তো আমরা বুঝলাম, এটা এভরিডে প্র্যাকটিস করব। আরেকটা জিনিস আমি ফ্ল্যাগ বানাইছি, এই ফ্ল্যাগটাকে আমি বলছি পাসওয়ার্ড অফ হ্যাপিনেস। আমাদের এখন কম্পিউটারে একটা পাসওয়ার্ড থাকে, আমাদের ডিভাইসে পাসওয়ার্ড থাকে, হ্যাপিনেসের এরকম একটা পাসওয়ার্ড আমি তৈরি করেছি, এটা আমার নিজের তৈরি করা। এই পাসওয়ার্ডটার নাম দিয়েছি আমি ফ্ল্যাগ। ফ্ল্যাগ মানে পতাকা, FLAGG। এই ফ্ল্যাগের মধ্যে 4টা কম্পোনেন্ট আছে, ওই যে ওই এলিমেন্টগুলোর মতো, 7টা এলিমেন্টের মতো। এই 4টা জিনিস কেউ যদি প্র্যাকটিস করে, তাহলে হ্যাপিনেসের পাসওয়ার্ডটা সে জেনে গেল এবং তার লাইফে হ্যাপিনেস আসবেই। এত পাওয়ারফুল, এটা আসবেই, গ্যারান্টেড। দ্য আলটিমেট কোড ফর লাস্টিং হ্যাপিনেস, এবং লাইফ লং এটা লাস্টিং করবে। এই 4টা জিনিস কি তাহলে, এটা আমরা একটু ডিটেইল দেখি। এটাকে আমি একটা ফ্ল্যাগের রূপান্তর করে ফেলছি। দ্য আলটিমেট কোড ফর লাস্টিং হ্যাপিনেস, দিস ইজ দ্য হ্যাপিনেস ফ্ল্যাগ। রেইজ ইউর ফ্ল্যাগ ফর হ্যাপিনেস, ইউর পার্সোনাল ভিক্টরি ওভার হার্ডশিপ। আপনি যত হার্ডশিপের মধ্যে থাকেন, কঠিন পরিস্থিতির মধ্যে থাকেন, এই ফ্ল্যাগ নামের পাসওয়ার্ডটা আপনার যে কোনো সিচুয়েশনকে ওভারকাম করে আপনাকে একটা বেস্ট হ্যাপিয়ার লাইফ লিড করতে হেল্প করবে। এখানে F স্ট্যান্ডস ফর ফরগিভনেস। লেট গো অফ পাস্ট পেইন টু ফ্রি ইউরসেলফ। তাহলে এই ফ্ল্যাগ কম্পোনেন্টের প্রথম কোনটা? F স্ট্যান্ডস ফর ফরগিভনেস। ফ্ল্যাগের পরের যে লেটারটা সেটা হচ্ছে L। L stands for love, deep relationship and self love. And third one, A stands for acceptance. Stop resisting, start following with life. অর্থাৎ লাইফের সরো, স্যাডনেস, আনহ্যাপিনেস অ্যাকসেপ্ট করা। অ্যান্ড নাম্বার 4 যেটা, G stands for ফ্ল্যাগের গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা স্বীকার, অ্যাপ্রিসিয়েট হোয়াট ইট ইজ রেদার দেন চেঞ্জিং হোয়াট ইজন্ট। সবকিছুর জন্য কৃতজ্ঞতা স্বীকার করা। এই 4টা জিনিস কেউ যদি প্রপারলি প্র্যাকটিস করে, অ্যাজ এ হ্যাপিনেস কোচ আমি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, আপনার লাইফ হ্যাপিনেসে ভরে যাবে। তাহলে আমরা একটু ব্রেকডাউন করি আরো ভিতরে গিয়ে। সো রেইজ ইউর ফ্ল্যাগ ফর হ্যাপিনেস। তাহলে এই ফ্ল্যাগ করার জন্য আমরা একটু বুঝি যে ফ্ল্যাগ জিনিসটা আসলে কেন আমি এনেছি এবং জিনিসটা কি। ফ্ল্যাগ ফ্রেমওয়ার্ক isn't just a concept, এটা কোন একটা কনসেপ্ট না, ইটস এ লাইফ ফিলোসফি। এই ফ্ল্যাগটা হচ্ছে একটা লাইফের ফিলোসফি, আ পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল, সিম্পল অ্যান্ড মেমোরেবল। এটা আপনি ভুলবেন না। এই যে ফ্ল্যাগ, পতাকা দেখলে আপনার এটা মনে পড়বে। এখন থেকে যতবার জীবনে পতাকা দেখবেন, বাংলাদেশের পতাকা হোক যে দেশের, আপনি ফ্ল্যাগটাকে মনে করবেন। সুন্দর করে মেমোরেবল হচ্ছে। ওয়ে টু নেভিগেট চ্যালেঞ্জ অ্যান্ড কাল্টিভেট হ্যাপিনেস। যে কোনো চ্যালেঞ্জকে নেভিগেট করা অ্যান্ড কাল্টিভেট হ্যাপিনেস, নো ম্যাটার হোয়াট দ্য সার্কামস্ট্যান্সেস ইজ। জাস্ট লাইক এ নেশন রেইজ দ্য ফ্ল্যাগ। একটা জাতি, আমরা যখন পাকিস্তানিদের সাথে ছিলাম, আমরা যুদ্ধ করে যখন স্বাধীনতা পেয়েছি, তখন আমরা কি লাল সবুজ একটা পতাকা নিয়ে সুন্দর করে আমরা এরকম ঘুরে ঘুরে বিজয় উল্লাস করেছি, এটা আমাদের পতাকা, স্বাধীনতা। ঠিক এই ফ্ল্যাগটা হচ্ছে আপনার জীবনের হার্ডশিপ, কঠিন সবকিছু থেকে বের হওয়ার একটা পতাকা, ফ্ল্যাগ। This is the symbol of identity and strength. You too can raise your own flag, a personal declaration of happiness and resilience. এই ফ্ল্যাগটা হচ্ছে আপনার একটা হ্যাপিনেসের পার্সোনাল ডিক্লারেশন। So each letter represent a core pillar of lasting happiness. তাহলে আমরা এই পিলারগুলোকে একটু দেখি ভালো করে। তাহলে ফরগিভনেস,
আমরা এই ক্লাসে এখন যারা আছি, এই যে 10,000 মানুষ, আমরা প্রত্যেকে ঘাড়ে করে একটা 10 মণ 100 মণের বোঝা ক্যারি করে যাচ্ছি। এখন এই বোঝাটা কি? আনফরগিভনেসের বোঝা। আমরা যে এই যে জীবনটা পাড়ি দিয়েছি, যে কারো 20 বছর, 30, 40, 50 বছর, আমাদের জীবনে অনেক মানুষের সাথে আমাদের দেখা হয়েছে। অনেক মানুষ আমাকে বিট্রে করেছে, অনেক মানুষ আমাকে কষ্ট দিয়েছে, অনেক মানুষ আমার টাকা পয়সা মেরে দিয়েছে, অনেক মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করে দিয়েছে, অনেক মানুষ আমাকে মারধর করেছে, অনেক মানুষ আমার থেকে চুরি করেছে, দুর্নীতি করেছে। অনেকভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি জানি, আই নো, আমার লাইফেও এটা হয়েছে। তো আপনার লাইফে অনেক মানুষ আসছে, এই মানুষগুলো যারা আপনাকে দিয়েছে, আমি জানি প্রত্যেকটা মানুষের প্রতি আপনার প্রচন্ড ঘৃণা, এই প্রত্যেকটা মানুষের প্রতি প্রচন্ড ক্ষোভ আপনার ভিতরে আছে। কিন্তু বিশ্বাস করেন, এই ক্ষোভটাকে যদি জাস্ট এক নিমিষে আপনি ঝেড়ে ফেলেন, মাফ করে দেন, লেট ইট গো, ফরগিভ এভরিওয়ান। তারা আপনাকে আসলে কষ্ট দেয় নাই, তারা আপনাকে আসলে ক্ষতিগ্রস্ত করে নাই, তারা যেটা করছে আপনাকে অ্যাওয়্যার করেছে। আপনার যার সাথে পার্টনারশিপে ব্যবসা গিয়ে লস করেছেন, সে আপনাকে একটা লেসন দিয়েছে যে এরপর থেকে পার্টনারশিপে গেলে তুমি এই ভুলগুলো যাতে না করো। তাহলে আপনার লাইফে আসা প্রত্যেকটা খারাপ মানুষ আপনাকে কিন্তু একটা অ্যাওয়ারনেস, একটা লেসন দিয়ে 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 গেছে। তাকে মাফ করে দেন। হ্যাঁ, অনেকেই বলবেন যে এত বড় অন্যায় কাজ করছে, এটা আমি কেমনে মাফ করব? দেখেন, উনি অন্যায় কাজ করছে, এটার কারণে আপনি প্রথমত ক্ষতিগ্রস্ত হয়েছেন একবার, আর এখন যখন আপনি তার ওই অন্যায় বা ওই খারাপ কাজ কেন করলো ওই ক্ষোভ, ওইটা যখন আপনি ঘাড়ে করে, ওই রাগ ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছেন, এই ক্ষতিটা হচ্ছে আপনার লাইফ লং, আপনি ফ্রিডমটা পাচ্ছেন না। তাহলে উনি তো ক্ষতি করে চলে গেছেই, কিন্তু স্টিল আপনি ঘাড়ে করে ওনাকে বয়ে বেড়াচ্ছেন। আপনি যখন ক্ষমা করে দিলেন, আপনি ঘাড়ে থেকে ওরে ধপাস করে ফেলে দিলেন। এরপরে আর ও আপনার ঘাড়ে বসে আপনার ঘাড় মটকাতে পারবে না। তো ফরগিভনেস এরকম একটা পাওয়ারফুল জিনিস, যেটা পৃথিবীর যে কোনো মানুষকে ফ্রি করে দেয়। ফরগেট অ্যান্ড ফরগিভ। এখন যদি এমন হয় যে এক্সট্রিম কোনো খারাপ কাজ করেছে, এক্সট্রিম খারাপ খারাপ কাজ, হয়তো একজনকে ধর্ষণ করেছে, এখন তা ধর্ষণ করেছে, এটা কষ্ট, আমি জানি, খুবই প্রচন্ড মাত্রায় কষ্ট, কিন্তু স্টিল তাকে যদি ক্ষমা না করে, তাকে হয়তো দুনিয়ার জন্য ক্ষমা করেন, যে আমি তোরে দুনিয়ার জন্য মাফ করে দিলাম, এই মাপটা কেন করবেন? ঘাড়ে থেকে করে ওরে তো নামাইতে হবে, কারণ ও যতক্ষণ ঘাড়ে থাকবে এই পেইনটা আপনাকে লাইফ লং ক্যারি করতে হবে। এজন্য বলা হয় ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ, নট অনলি মহত্বের লক্ষণ, ক্ষমা হচ্ছে হ্যাপিনেসের লক্ষণ। আপনি যখন ক্ষমা করা শিখবেন, আপনার বোঝাগুলো যখন আপনি নামায় ফেলবেন, আপনি ফ্রিডম ফিল করবেন, আপনি ফ্রি ফিল করবেন, আপনি মোর হ্যাপিয়ার এবং ফুলফিলিং ফিল করবেন, আপনার অনেক মহত্ব প্রকাশ পাবে, আপনি নিজেকে অনেক বড় ফিল করবেন যে এইরকম ঘটনা করার পর আমি তাকে মাফ করে দিয়েছি। যদি তারপরও না পারেন, অ্যাটলিস্ট দুনিয়ার জন্য মাফ করেন, যে ওরে আমি দুনিয়ার জন্য মাফ করলাম, আখিরাতে আমি ওকে ধরবো অন্তত, তারপরও সে অন্তত নেমে যাবে। সো লেট গো অফ রিসেন্টমেন্ট, অ্যাঙ্গার অ্যান্ড গিল্ট। তার উপরে যে রাগ, এই রাগ আপনাকে ক্ষতিগ্রস্ত করছে, ও তো আপনার লাইফ থেকে চলে গেছে, প্রথমবার ক্ষতি করছে, আর এখন যখন আপনি না ক্ষমা করে ক্যারি করতেছেন, দ্বিতীয় বড় ক্ষতিটা এখন হচ্ছে। কেয়ারিং ইমোশনাল ওয়েট অনলি স্লো ইউ ডাউন, এই ওয়েটটা আপনাকে স্লো ডাউন করে দিচ্ছে। অন্য কাউকে এখন আপনি বিশ্বাস করেন না, কোনো কাজে আপনি গতি পান না ওই একটা চিন্তা করে। সো ফরগিভনেস ইজ নট অ্যাবাউট আদার্স, ইজ অ্যাবাউট ফ্রিং ইউরসেলফ। আপনি নিজেকে মুক্ত করছেন, স্বাধীন করছেন, এবং পাশাপাশি অন্য মানুষকে যেমন ফরগিভ করবেন, পাশাপাশি ফরগিভ ইউরসেলফ অলসো, নিজেকেও ক্ষমা করেন। আমি জানি আপনার এই 20, 30, 40, 50, 60, 70 বছরের জার্নিতে আপনি অনেক ভুল করেছেন। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। আমি জানি আপনার লাইফে, আমার লাইফে অনেক ভুল আছে, অনেক কাজ আমি হয়তো বুঝে করি নাই, শয়তানের ওয়াসওয়াসায় অনেক ভুল করেছি। এই ভুলের কথা সারাক্ষণ চিন্তা করে তো লাভ নাই। আপনি তওবা করেন, এই ভুলটা আর করবেন না, আল্লাহর কাছে মাপ চান এবং নিজে কমিটমেন্ট হন এবং নিজেকে ক্ষমা করে দেন। আপনি আপনাকে আগে ক্ষমা করাটা ইম্পর্টেন্ট, তারপরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে উনিও আপনাকে ক্ষমা করবে, কারণ আল্লাহ ক্ষমাশীল বলেছে, তোমরা যতবার ভুল করবা তওবা করো, তার কাছে যাও, ক্ষমা করে দিবে। তো আপনি আপনাকে ক্ষমা না করতে পারলে তো আপনি ভালো স্টেপ নিতে পারবেন না, ফ্রি করতে পারবেন না। সো এই ফরগিভনেস হচ্ছে হ্যাপিনেসের জন্য খুবই পাওয়ারফুল একটা কম্পোনেন্ট। এটা আমার ফ্ল্যাগের প্রথম অ্যাক্রোনিমের প্রথম লেটারটা হচ্ছে এফ, স্ট্যান্ডস ফর ফরগিভনেস। আনকন্ডিশনাল ফরগিভনেস মেক্স আস হ্যাপিয়ার।
আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন না, আনকন্ডিশনাল, যে আমার জীবনে আসা প্রত্যেকটা লোক আমাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যাই করেছে, আমি একবারে সবাইকে গণক্ষমা জামাতের সাথে ক্ষমা করে দিলাম। আপনি সাথে সাথে বিশ্বাস করেন ফ্রি ফিল করবেন। কেন ক্ষমা করলেন বলেন? আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম, হ্যাপিনেসের জন্য ক্ষমা করে দিলাম, মানবতার জন্য ক্ষমা করে দিলাম। একটা ভালো রিজন বা কজ তৈরি করে ক্ষমা করে দেন। এই আনকন্ডিশনাল ফরগিভনেস মেক্স আস হ্যাপিয়ার। হোল্ডিং অন টু অ্যাঙ্গার ইজ লাইক ড্রিঙ্কিং পয়জন অ্যান্ড এক্সপেক্টিং দ্য আদার পার্সন টু সাফার। এটা আমাদের হাদিসও আসছে এই জিনিসটা। এখন আপনি অ্যাঙ্গার, নিজের ভিতরে ক্ষোভ, ক্রোধ আমার ভিতরে আমি রেখে দিলাম, আর আমি ভাবতেছি পয়জন আমি খাইতেছি আর মারা যাবে অন্য মানুষ, এটা আমি ভাবতেছি। কি আশ্চর্য চিন্তা দেখেন! আপনি অ্যাঙ্গার রেখে দিয়েছেন, ক্ষোভ ক্রোধ আপনার ভিতরে রেখে দিয়েছেন, কিন্তু তার মানে পয়জনটা আপনার ভিতরে, আপনি খাচ্ছেন পয়জন, আশা করতেছেন আরেকজন মারা যাবে। এইটা জাস্ট ছেড়ে দেন, এই পয়জন আমার খাওয়ার দরকার নাই। And second one, love, the foundation of true happiness. হ্যাপিনেসের যদি ফাউন্ডেশন বলেন, দিছি লাভ হচ্ছে পৃথিবীর দ্য মোস্ট পাওয়ারফুল ইমোশনস ইন দ্য ওয়ার্ল্ড। ভালোবাসা দিয়ে পুরো বিশ্বকে জয় করা যায়, সব কিছুকে ছিনিয়ে আনা যায়। কিন্তু আমরা ভালোবাসার পৃথিবীটাকে একটা ঘৃণার পৃথিবী বানায় ফেলছি। সবাই খালি ঘৃণা ছড়ায় সোশ্যাল মিডিয়ায়, শুধু ঘৃণা। এই দল ওই দলকে দেখতে পারে না, এই তরিকা ওই তরিকাকে পছন্দ করে না, এই মানুষ ওই মানুষকে দেখতে পারে না, সাদা মানুষ কালোদের দেখতে পারে না। এই যে শুধু ঘৃণা ছড়াচ্ছি না, আমাদের ভালোবাসা, সুখ এবং ভালোবাসা ভিতরে রাখতে নিয়ে এটাকে যত ছড়ায় দিবেন পৃথিবীটা তত সুন্দর হবে। সো ডিপ কানেকশন উইথ ইউর সেলফ অ্যান্ড আদার্স ক্রিয়েট লাস্টিং জয়। মানুষের সাথে এই যে ভালোবাসার হৃদ্যতার সম্পর্ক, আপনার দেখেন একটা খুব ছোটবেলার একটা বন্ধু, 1 ঘন্টা তার সাথে যখন জম্পেশ একটা আড্ডা দিচ্ছেন, কি ভালো লাগা কাজ করে। মায়ের সাথে সন্তানের ভালোবাসা, বাবার সাথে মেয়ের ভালোবাসা, এই যে যে পৃথিবীটা প্রত্যেকটা মানুষের সাথে মানুষের ভালোবাসার বন্ধন, এই বন্ধনগুলো যত দৃঢ় হবে পৃথিবীটা তত বেশি সুন্দর হবে। সো আমাদের কাজ হচ্ছে ভালোবাসা, নট ঘৃণা। ঘৃণা সবাই ছড়াইতে পারে, ভালো মানুষরা ভালোবাসা ছড়ায়, এজন্য সে ভালো মানুষ, তার মানে সে ভালোবাসা ছড়িয়ে দেয়। তাহলে আপনি যদি ভালো মানুষ ফিল করেন, আপনার কাজ হবে মানুষের জন্য ভালোবাসা ছড়ানো, নট ঘৃণা ছড়ানো। লাভ ইজ নট জাস্ট রোমান্স। ভালোবাসা মানে রোমান্স না, প্রেমিক প্রেমিকার সম্পর্ক না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক না। ভালোবাসার সম্পর্ক সবার জন্য। এটা শুধু একটা ভ্যালেন্টাইন ডে এর জন্য না, প্রতিদিন আমাদের জীবনে ভ্যালেন্টাইন ডে, প্রতিদিন ভালোবাসার দিবস, প্রতিদিন আমরা সব ধরনের মানুষের জন্য ভালোবাসা বিলাবো। ইটস সেলফ লাভ। নিজেকেও আমি ভালোবাসবো, নিজেকে ভালোবেসে আমি এক্সারসাইজ করব, নিজেকে ভালোবেসে আমি নিজেকে ভালো খাবার দিব, নিজের যত্ন নিব, টেক কেয়ার করব, ভালো ড্রেস পরবো, গুছিয়ে থাকবো, এটা আমার প্রতি। দেন আমি কাইন্ডনেস, মিনিংফুল রিলেশনশিপ তৈরি করব। তাহলে দেখবি পৃথিবীটা অনেক সুন্দর এবং আপনি অনেক হ্যাপি ফিল করবেন। হ্যাপিনেস ইজ অনলি রিয়েল হোয়েন শেয়ার্ড। কত চমৎকার করে বলেছেন, হ্যাপিনেস ইজ রিয়েল, অনলি রিয়েল। এটার অনুভূতিটা আপনি তখন পাবেন, এটা যখন শেয়ার করবেন, যত ছড়িয়ে দিবেন তখন এটা আসবে। অ্যান্ড এ স্ট্যান্ডস ফর অ্যাকসেপ্টেন্স ফ্ল্যাগে, দ্য ফার্স্ট স্টেপ টু হ্যাপিনেস, ফার্স্ট স্টেপ টু পিস। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এক লাইনে হ্যাপিনেসের একটা ডেফিনেশন দেন তো। আমি খুবই ইন্টারেস্টিং, সবাই একটু খেয়াল করে শুনবেন। হ্যাপিনেস ইজ অ্যাকসেপ্টিং আনহ্যাপিনেস। আপনার জীবনে যত দুঃখ, যত কষ্ট, যত টেনশন, যত দুশ্চিন্তা, অ্যাকসেপ্ট ইট। যখনই আপনি অ্যাকসেপ্ট করতেছেন, সাথে সাথে আপনি হ্যাপি ফিল করতেছেন। when you accept the sadness, when you accept the non-peace, it transmitted into peace instantly. So stop resisting reality. Resistance cause suffering. আপনি যখন অ্যাকসেপ্ট না করবেন, আপনার একটা খারাপ ঘটনা, এখন ঘটনা খারাপ কি ভালো এটা কিভাবে বুঝবেন আপনি বলেন তো? একটা ছোট্ট গল্প বলি, আই হোপ আপনারা রিলেট করতে পারবেন। মাইকেল ফিলিপসের নাম আপনারা জানেন। মাইকেল ফিলিপস, ও হচ্ছে অলিম্পিক জয়ী, অলিম্পিকের ইতিহাসে রেকর্ড ব্রেকিং 8টা স্বর্ণপদক জিতেছে, রেকর্ড। তো এই যে যে রেকর্ডটা জিতলো, এটার পেছনে একটা বড় ধরনের খারাপ ঘটনা আছে। যেই খারাপ ঘটনার কারণে এই ঘটনাটা ঘটছে। ও যখন অলিম্পিকের জন্য প্রিপারেশন নিচ্ছিল 2008-এর বেইজিং অলিম্পিকে, এই প্রিপারেশন নেওয়ার জাস্ট 9 মাস আগে সে তার হাতের মধ্যে প্রচন্ড ব্যথা পায়, অর্থাৎ হাত ভেঙে যায়, রিস্ট ব্রোকেন হয়। ভেঙে যাওয়ার কারণে তার মানে সে গেম থেকে আউট। সে বুঝতে পারতে, মানে সবাই তাকে বুঝাচ্ছে যে তুমি তো আসলে আর পারফর্ম করতে পারবা না।
তাহলে দেখেন ওই ঘটনাটা যখন ঘটলো তখন এটা কি গুড থিংস অর ব্যাড থিংস? ওইটা কিন্তু তার জীবনের জন্য অনেক খারাপ একটা ঘটনা। কিন্তু মাইকেল ফেলপস চিন্তা করলো যে এই ঘটনাটাকে আমি খারাপ ঘটনা হতে দিব না, এটাকে আমি একটা ভালো ঘটনায় রূপান্তর করতে চাই। সে ডিসাইড করলো, তার কোচের সাথে সে বসলো, যেহেতু আমি হ্যান্ড এক্সারসাইজটা যথেষ্ট ভালোভাবে করতে পারছি না, কারণ এটা আঘাতপ্রাপ্ত, এটা ব্যান্ডেজ দেওয়া। সে কি করলো, সে ডলফিন ড্রাইভ শুরু করলো। সে দেখলো আমি হাত দিয়ে যেহেতু হাতকে ট্রেন আপ করতে পারছি না, কিন্তু সাঁতারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি পা। তাহলে যেহেতু আমি হাতকে ট্রেন আপ করতে পারছি না, এই সময়টা আমি ফোকাস করব আমার পায়ে, আমার পায়ের স্ট্রেংথ বাড়াবো। আমি ড্রাইভ দেওয়ার সময় পায়ের স্ট্রেংথ যদি আমার বেশি থাকে, আমি সাঁতারের জন্য ড্রাইভ দিলে এমন জোরে আমি ড্রাইভ দিব, ওই ড্রাইভে আমি অন্য জনের চেয়ে একটু বেশি আগায় থাকবো। এরপরে আমি পা এমন ভাবে মুভমেন্ট করাবো, তাহলে পেছন থেকে সাঁতারের সময় তো পায়ের মুভমেন্টটা দরকার হয় আগানোর জন্য, তাহলে পায়ের মুভমেন্ট যদি আমি কয়েক গুণ বাড়াতে পারি, তাহলে বাকি প্রতিযোগীদেরকে আমি বিট করতে পারবো। দেখেন, এবং তাই হইছে ঘটনা। এবং এই প্রতিযোগিতায় 8টা স্বর্ণপদক পাইতে গিয়া এমনও হইছে যে তার প্রতিযোগীর সাথে মাত্র 1 মিলি সেকেন্ডের ব্যবধানে সে চ্যাম্পিয়ন হইছে। 1 মিলি সেকেন্ড। তাহলে খেয়াল করে দেখেন, এবং তার ওইটাকে ব্রেকডাউন করে, তার সেকেন্ড বাই সেকেন্ড, মিলি সেকেন্ড বাই মিলি সেকেন্ড ব্রেকডাউন করে দেখা গেছে যে তার এই চ্যাম্পিয়ন হওয়ার পথে সবচেয়ে বেশি হেল্প করেছে তার পায়ের ওই এক্সট্রা কেয়ার, এক্সট্রা স্ট্রেংথ বাড়ানো এবং এক্সারসাইজটা। এখন বলেন তো, এই যে অলিম্পিক জয়ের আগে 9 মাস আগেই যে হাতে যে সে চোটটা পেলো বা ভেঙে গেল হাত, এটা তার জন্য ভালো ঘটনা না খারাপ ঘটনা? মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।